আমার বাবা কি দোষ করছিল? না তোমাদেরকে কোনো সময় কোনো কিছু বলছে, নাকি কারো কোনো ক্ষতি করছিল? সামান্য ক্ষমতার লোভে তারা কিভাবে এটা করে আমরা আসলে জানি না। রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে, অভিযোগ বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দের। জবাব দিতে ব্যালট বিপ্লবের প্রস্তুতি নেওয়ার আহ্বান জাতীয় নাগরিক কমিটির। আগামীর তরুণরা আপনাদের যে ইলেকশন প্রসেসের যে লেজিটিমেসি আপনারা বলতেছেন, সেই জায়গাতে আপনাদের কবর রচনা করবে। গত 15 বছরে অপশাসনকে কয়েক সপ্তাহে মোকাবেলা করা কঠিন, মন্তব্য আইন উপদেষ্টার। প্রশাসন থেকে ফ্যাসিস্টদের বের করার প্রক্রিয়া চলমান, জানালেন আসিফ মাহমুদ। আমরা প্রশাসনে যে বিভিন্ন জায়গায় এভাবে দোষরদেরকে ঢোকানো হয়েছে তাদেরকে বের করার এবং সেখানে সৎ, দক্ষ এবং নিরপেক্ষ অফিসারদেরকে দায়িত্ব দেওয়ার কার্যক্রম পরিচালনা করছি। অন্তর্বর্তী সরকার সুষ্ঠু নির্বাচন দিলে ফিরে আসবে গণতন্ত্র, বললেন ডক্টর মঈন খান। সম্পর্ক উন্নয়ন চাইলে ভারতকে তার নীতি পরিবর্তন করতে হবে, মন্তব্য আমির খসরু। পরস্পরের স্বার্থ সংরক্ষণ। থার্ড হচ্ছে ওয়ান অফ নন ইন্টারফিয়ার। এটাকে ফাউন্ডেশনাল হিসাবে ধরে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারব। ছেলে নয়, বগুড়ায় ভাড়াটিয়ারায় খুন করে ফ্রিজে রেখেছিল নারীর মরদেহ, পুলিশের চাঞ্চল্যকর তথ্য। রাজধানীর ধানমন্ডিতে বাসায় ঢুকে প্রবাসী চিকিৎসককে হত্যা। রাজধানীর আজিমপুরে বাসায় ডাকাতি শেষে শিশু অপহরণ, মুখ খুলছেন না ভুক্তভোগী পরিবারের কেউই। উদ্ধার অভিযান চলছে বলছে পুলিশ। আমন্ত্রণ যমুনা নিউজ, আপনাদের সঙ্গে আছি আমি মহিউদ্দিন মধু। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে, এই অভিযোগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাদের দাবি, ফ্যাসিবাদকে স্বীকৃতি না দিয়ে মুজিববাদকে ধারণ করছে দলগুলো। অভ্যুত্থানের শততম দিনে রায়ের বাজারে কবরস্থানে গিয়ে নিহতদের স্মরণ করে তারা। নেতৃবৃন্দ জানান, সেখানে গণকবরে 127 জনকে দাফন করা হয়েছে, তাদের শনাক্তে দ্রুত ব্যবস্থা নিতে হবে। তারা অভিযোগ করেন, আহতদের চিকিৎসায় সুনির্দিষ্ট রোডম্যাপ দিতে পারেনি অন্তর্বর্তী সরকার, হতাহতের পূর্ণাঙ্গ তালিকাও করতে পারেনি তারা। জুলাই বিপ্লবের উত্তাল দিনগুলোতে রায়ের বাজার কবরস্থানে গণকবর দেয়া হয় আন্দোলনে নিহত অনেককে। এখনো সেখানে প্রিয় বাবা, প্রিয় স্বামীকে খুঁজে বেড়ান ভুক্তভোগীরা। তারা নিজেরাও ঠিক জানেন না অসংখ্য কবরের কোনটিতে প্রিয়জন ঘুমিয়ে আছেন অথবা আদৌ আছেন কিনা। আমার স্বামী রফিকুল ইসলাম, মোহাম্মদ রফিকুল ইসলাম। আমার বাবা কি দোষ করছিল? না তোমাদেরকে কোনো সময় কোনো কিছু বলছে, নাকি কারো কোনো ক্ষতি করছিল? সবাই যাতে একসাথে কাজ করে, আর আমাদের এই শহীদ ভাইদেরকে কেউ যাতে ভুলে না যায়। জুলাই বিপ্লবের 100তম দিনে রায়ের বাজার কবরস্থানে আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব। কবর জিয়ারত করে জানান 127টি গণকবর শনাক্তের কথা। এখানে র্যাব যে একটা গণহত্যা চালিয়েছে, এটা কিন্তু নানানভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এখানে যে গণকবরগুলো আছে সেগুলো শনাক্ত করা খুব জরুরি। সরকারের পক্ষ থেকে এখনো পরিষ্কার কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তো আমরা এক্সপেক্ট করব যে ডিএনএ টেস্ট করে এখানে অন্তত একটা তাদের প্রপার একটা তালিকা তৈরি করা। ছাত্র নেতৃত্ব মনে করে রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদকে সমর্থন দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। আওয়ামী লীগের ভোট ওই কিছু ফ্যাসিস্টদের ভোট ক্যারি করার জন্য আমাদের দেশের রাজনৈতিক দলগুলো তাদেরকে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে, যা হতাশা, লজ্জা আর ঘৃণার। সামান্য ক্ষমতার লোভে তারা কিভাবে এটা করে আমরা আসলে জানি না। ফ্যাসিবাদী যে আইকন শেখ মুজিব, যাকে একটি আইকনে পরিণত করে এক দেশ এক দল এক নীতি বা ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল মুজিববাদ, এই ব্যাপারেও আমরা নমনীয় নীতি লক্ষ্য করেছি বিভিন্ন রাজনৈতিক দলে। এবং এর ফলে আমাদের মধ্যে আশঙ্কা জেগেছে যে গণমানুষের আকাঙ্ক্ষার সাথে আসলে কোনোভাবে এখানে আপোষ রফা করার কোনো চেষ্টা হচ্ছে কিনা।
এর আগে দুপুরে সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন 6 আন্দোলনকারীকে দেখতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জানায় এখনও জুলাই বিপ্লবে হতাহতদের সঠিক তালিকা ও চিকিৎসা ব্যবস্থা করতে পারেনি অন্তর্বর্তী সরকার। সরকারের পক্ষ থেকে একটা প্রপার প্ল্যানিং ছিল না, একটা রোড ম্যাপ থাকে কিভাবে তারা আসলে আহতদের চিকিৎসাটা করবেন, কিভাবে সামনের দিনে আহতদের পুনর্বাসন করবেন, কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। এখনো পর্যন্ত সরকার কোনো প্রপার আহতদের তালিকা, নিহতদের তালিকা কিন্তু প্রেজেন্ট করতে পারেনি। দেশজুড়ে আহতদের সার্বক্ষণিক চিকিৎসা নিশ্চিত করার দাবি জানান উমামা ফাতেমা। সেই সঙ্গে আহতদের পুনর্বাসন ও কর্মসংস্থান নিশ্চিত করার কথাও বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমাদের কি চোখ পচে যাওয়ার পর কি আমাদেরকে ট্রিটমেন্ট দিবে নাকি বাংলাদেশ সরকার? সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগকে পুনর্বাসনের দলগুলো যে পলিটিক্যাল সেটেলমেন্টে গেছে তার বিরুদ্ধে ব্যালট বিপ্লবের প্রস্তুতি নিতে তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই অভ্যুত্থানের 100তম দিনে উপলক্ষে আয়োজিত সমাবেশে এই আহ্বান জানান তিনি। বলেন, ব্যালট বিপ্লবের মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদ এবং পরিবারতন্ত্রের কবর রচিত হবে। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, ফ্যাসিবাদের দোসররা এখনও প্রশাসনের ভেতর থেকে আওয়ামী লীগকে রক্ষার চেষ্টা করছে। অবিলম্বে পুলিশ, র্যাব, প্রশাসন ও বিভিন্ন বাহিনীতে যারা ঘাপটি মেরে আছে তাদের চিহ্নিত করার তাগিদ আসে সমাবেশে। এ সময় আহত ও শহীদ পরিবারগুলোতে দ্রুত পুনর্বাসনের দাবি জানান এবং জাতীয় ঐক্য কমিটি। ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে আগামীর তরুণরা আপনাদের যে ইলেকশন প্রসেসের যে লেজিটিমেসি আপনারা বলতেছেন সেই জায়গাতে আপনাদের কবর রচনা করবে। আপনারা ব্যালট বিপ্লবের প্রস্তুতি নেন। গত 15 বছরের পুঞ্জীভূত শাসনকে কয়েক সপ্তাহে মোকাবেলা করা কঠিন, এই মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বলেছেন, গুম ও বিচার বহির্ভূত হত্যার বিচার করা কষ্টকর, কারণ গভীরে পৌঁছেছে ফ্যাসিবাদের শেকড়। তবে ন্যায় বিচার প্রতিষ্ঠার কাজ চলবে প্রত্যয় ব্যক্ত করেন তিনি। একই অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ন্যায় বিচার পাওয়া সবার অগ্রাধিকার। আওয়ামী লীগের 15 বছরকে চিহ্নিত করা হয় বাক স্বাধীনতার চরম লঙ্ঘন, জোরপূর্বক গুম, বিচার বহির্ভূত হত্যা, দুর্নীতির শাসনামল হিসেবে। বিগত বছরগুলোয় গুমের শিকার কমপক্ষে 600 মানুষ। এতদিন প্রাণনাশের হুমকিতে পরিবারগুলো নীরব থাকলেও 5 আগস্টের পর পাল্টেছে দৃশ্যপট। বাংলাদেশে গুমের ঘটনা তদন্তে প্রথমবার কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। বিগত 15 বছরে অনেক গভীরে পৌঁছেছে ফ্যাসিবাদের শেকড়। ভয়ে রাজত্ব তৈরি করেছিল শেখ হাসিনা, যা রাতারাতি উৎপাটন করা কঠিন। মানবাধিকার সংস্থা এশিয়ান ফেডারেশন এগেইনস্ট ইনভলান্টারি ডিসঅ্যাপিয়ারেন্স বা আফাদের 8ম সম্মেলনে এই মন্তব্য করেছেন আইন উপদেষ্টা। হুঁশিয়ারি দেন, গুম, বিচার বহির্ভূত হত্যার বিরুদ্ধে চলমান থাকবে লড়াই। সেক্ষেত্রে গণতান্ত্রিক সরকারকেও এগিয়ে নিতে হবে এই প্রক্রিয়া। 15 বছরে এদের শেকড় অনেক দূর ছড়িয়ে রেখেছে। এত বছরের পুঞ্জীভূত ফ্যাসিবাদী শক্তিকে কয়েক সপ্তাহে মোকাবেলা করা কঠিন, এমনকি কমিশনের জন্যও কঠিন। তবে আমরা থেমে থাকব না, সেটা সরকারে থাকি অথবা রাজপথে। গুম হওয়া ব্যক্তিদের পরিবারগুলোর ক্ষতিপূরণ এবং আইনি সমস্যা সমাধানে অর্ডিন্যান্স জারির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল। বিষয়টি বিবেচনাধীন জানান আইন উপদেষ্টাও। সম্পত্তির উত্তরাধিকার বা অন্য কোনো আইনি সমস্যায় যেন গুমের শিকার পরিবারগুলোকে পড়তে না হয়, সেজন্য একটি অর্ডিন্যান্স জারি করতে আইন উপদেষ্টাকে অনুরোধ জানাচ্ছি। অবশ্যই আইন করার উদ্যোগ নিব এবং এটার মধ্যে ক্ষতিপূরণ হোক, এই লিগাল যে প্রবলেমগুলো আছে, অ্যাক্সেস টু ব্যাংক অ্যাকাউন্ট আর ইনহেরিটেন্স, এগুলিকে রিজলভ করার চেষ্টা করব। আমাদের আন্তরিকতা নিয়ে কোনো সন্দেহ রাখবেন না, শুধু এটুকু দাবি করি, আমাদের সক্ষমতার ঘাটতি থাকতে পারে, কিন্তু আমাদের আন্তরিকতা আর সাহসের কোনো অভাব নেই। নির্যাতিত প্রত্যেকের জন্য ন্যায় বিচার নিশ্চিতে এই সরকার কাজ করবে, এমনটা জানান গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা। ন্যায় বিচার নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। শুধু গুমের শিকার পরিবার নয়, শেখ হাসিনার আমলে নির্যাতিত প্রত্যেকের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে চাই এই সরকার। অনুষ্ঠানে গুমের শিকার বাংলাদেশ ও নেপালের ভুক্তভোগীরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। প্রশাসনের বিভিন্ন স্তর থেকে ফ্যাসিবাদের দোসরদের বের করে দক্ষ জনবল নিয়োগের কাজ চলছে।
এ ব্যাপারে তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানিয়েছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার বিকেলে অফিসার্স ক্লাব ঢাকা আয়োজিত ছাত্র জনতার গণ অভ্যুত্থানের 3 মাস শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। সব রাজনৈতিক দলকে 24-এর চেতনা ধারণের আহ্বান জানান আসিফ মাহমুদ। সহযোগিতা চান সংস্কার কার্যক্রমে। রাজধানীর বেইলি রোডে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের 3 মাস শীর্ষক আলোচনা সভার আয়োজন করে অফিসার্স ক্লাব ঢাকা। এতে প্রধান অতিথি যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আলোচনায় উপদেষ্টা বলেন, বিগত সময়ে প্রশাসনের সব স্তরেই ফ্যাসিবাদের দোসর ছিল, সেখানে দক্ষ জনবল নিয়োগের প্রক্রিয়া চলমান। আমরা প্রশাসনে যে বিভিন্ন জায়গায় এভাবে দোসরদেরকে ঢোকানো হয়েছে তাদেরকে বের করার এবং সেখানে সৎ, দক্ষ এবং নিরপেক্ষ অফিসারদেরকে দায়িত্ব দেওয়ার কার্যক্রম পরিচালনা করছি। সব রাজনৈতিক দলকে 24-এর চেতনা ধারণের আহ্বান জানিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, জনকল্যাণমূলক কাজে আমলাতান্ত্রিক জটিলতার দোহাই দেওয়া যাবে না। জনকল্যাণমূলক কোনো কাজের ক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা দেখানো যাবে না। আমরা অনেক ধরনের উদ্যোগ নিচ্ছি, তবে উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে যেটা বাধা হিসেবে আসে সেটা হচ্ছে নানা ধরনের আমলাতান্ত্রিক জটিলতা, লালফিতার দৌরাত্ম্য। 8টি পারিবারিক দিবস এবং ছাত্রলীগ নিষিদ্ধ করায় যারা বিরোধিতা করছেন তারা গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন তিনি। 8টি পারিবারিক দিবস বাতিল করা, ছাত্রলীগকে নিষিদ্ধ করা, যেগুলোই গণ অভ্যুত্থানের স্পিরিট ছিল সেগুলোর বাস্তবায়নের বিভিন্ন সিদ্ধান্তে আমরা দেখছি যে রাজনৈতিক শক্তিগুলোর কিছু কিছু অংশ বিরোধিতা করছে। অর্থাৎ তারা তারুণ্যের এই যে স্পিরিট, যে স্পিরিটের জন্য তারা জীবন দিয়েছেন, সেটিকে ধারণ করতে ব্যর্থ হচ্ছে। যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, জুলাই বিপ্লবে যারা জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে, তারা একটি সুষ্ঠু রাষ্ট্র কাঠামো তৈরির জন্যই ত্যাগ স্বীকার করেছেন। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের সঙ্গে সম্পর্কের উন্নয়ন করতে হলে ভারতকে তার নীতি বদলাতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আলাদা অনুষ্ঠানে জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় আসলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সকল সমস্যা সমাধানে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ। আর ডক্টর মঈন খান বলেছেন, সিলেবাস বদলে তরুণ প্রজন্মকে আওয়ামী লীগ ভুল ইতিহাস শিক্ষা দিলেও বিপথগামী করতে পারেনি, যার প্রমাণ জুলাই আগস্টের গণ অভ্যুত্থান। শুক্রবার রাতে রাজধানীর গুলশানে একটি হোটেলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৈষম্য মুক্ত বেসরকারি বিশ্ববিদ্যালয় গড়তে 25 দফা মুক্তি সনদ তুলে ধরেন। অনুষ্ঠানে বিএনপি, জামায়াত সহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক নেটওয়ার্ক ও বৈষম্য দূর করতে হবে, অনিয়ন্ত্রিত ও লাগামহীনভাবে ক্রেডিট ফি বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে হবে। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জুলাই আগস্ট আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদানের কথা তুলে ধরেন। বলেন, সরকার গঠন করতে পারলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সকল সমস্যার সমাধানে কাজ করবে বিএনপি। এটা ইলেকশনের মধ্য দিয়েই কেবল গণতান্ত্রিক সমাজ বিনির্মাণ করা যায় এবং সেই পরবর্তী সংসদে যাতে সংসদীয় এখন আয়কতন্ত্র প্রতিষ্ঠিত না হয়, সেজন্য আমাদের সাংবিধানিক প্রয়োজনীয় সংস্কার করতে হবে, যাতে এককেন্দ্রিক শাসন ব্যবস্থার কোনো পতন আবার না হয়, পতন না হয়, শুরু না হয়। এদিকে বিকেলে মিরপুরে বাউল দলের আলোচনা সভায় সিলেবাস বদলে তরুণ প্রজন্মকে আওয়ামী লীগ ভুল ইতিহাস শিক্ষা দিলেও বিপদগামী করতে পারেনি, যার প্রমাণ জুলাই আগস্টের গণ অভ্যুত্থান। এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার প্রশ্নে এ জাতি বরাবরই উদ্বিগ্ন ছিল। তাদেরকে জোর করে যখন বানানো ইতিহাস শেখানো হয়েছে, আমরা যারা বয়োজ্যেষ্ঠ অনেকে ভয় পেয়েছিলাম বাংলাদেশের কোটি কোটি তরুণ সমাজকে বোধ হয় আওয়ামী লীগ বিপদগামী করে ফেলছে। আজকে গর্বের সঙ্গে বলতে পারি, বাংলাদেশের তরুণ সমাজকে আওয়ামী লীগ বিপদগামী করতে পারে নাই। যদি পারত তাহলে 5ই আগস্টের এই বিপ্লব সংগঠিত হতো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভায় বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের উন্নয়ন করতে হলে ভারতকে তার নীতি পরিবর্তন করতে হবে। মিউচুয়াল রেসপেক্ট
পরস্পরের প্রতি সম্মানবোধ, দুইটা দেশের মধ্যে, দুইটা দেশের মানুষের মধ্যে মিউচুয়াল ইন্টারেস্ট, যে পরস্পরের স্বার্থ সংরক্ষণ, থার্ড হচ্ছে ওয়ান অফ নন ইন্টারফিয়ারেন্স। এই তিনটা বিষয় নিয়ে আসো, এইটার ভিত্তিতে এটাকে ফাউন্ডেশনাল হিসাবে ধরে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারব। এ সময় বক্তারা অভিন্ন নদীর পানি বন্টনে ভারতের বৈষম্যের সমালোচনা করে বলেন, প্রতিবেশী দেশের কর্তৃত্বসুলভ মনোভাবের কারণে 54 নদীর পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত বাংলাদেশ। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। বগুড়ায় গৃহবধূকে হত্যার পর ডিপ ফ্রিজে রাখার ঘটনা নতুন মোড় নিল। ঘটনার পর র্যাব জানিয়েছিল নিহতের ছেলে সাদ হত্যায় জড়িত। তাকে রিমান্ডে নিয়ে পুলিশ দিয়েছে ভিন্ন তথ্য। বলা হচ্ছে ছেলে নয়, বরং বাড়ির ভাড়াটিয়ারা ঘটিয়েছে হত্যাকাণ্ড। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত 3 জনকে। দুপচাঁচিয়ার জয়পুরপাড়ায় নিজ বাড়িতে হত্যার পর সালমার মরদেহ ডিপ ফ্রিজে রেখে যায় খুনিরা। পরদিন স্বামী আজিজুর রহমান এবং ছোট ছেলেকে আটক করে র্যাব। তাদের পক্ষ থেকে জানানো হয়, হাত খরচের টাকা না পেয়ে ছোট ছেলেই খুন করেছে নিজের মাকে। ঢুকে তার মাকে পিছন থেকে জাপটে ধরে হচ্ছে নাক এবং মুখ চেপে ধরে, এর ফলে শ্বাসরোধে ভদ্রমহিলা মারা যান। মায়ের হত্যা মামলায় সাদকে রিমান্ডে নেয় পুলিশ। তবে তদন্তের এক পর্যায়ে পুলিশ বলছে হত্যাকাণ্ডের সঙ্গে সাদের জড়িতের প্রমাণ মেলেনি। তবে সম্পৃক্ততা পাওয়া গেছে ভাড়াটিয়া মাবিয়া সুলতানা ও 2 সহযোগীর। হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কোনো রকম আলামত বা কোনো সাক্ষ্য প্রমাণই সাদের এগেনস্টে পাওয়া যায় না। প্রাথমিকভাবে আমরা তার বিষয়ে কোনো সাক্ষ্য প্রমাণ পাই না। পুলিশ জানায়, বাসা থেকে খোয়া যাওয়া রাউটার এবং মোবাইলের সূত্র ধরে প্রথমে আটক হয় মাবিয়ার সহযোগী মাদক কারবারি মোসলেম। তার দেয়া তথ্যে ধরা পড়ে মাবিয়া ও আরেক সহযোগী সুমন রবি দাস। জিজ্ঞাসাবাদে মাবিয়া জানায়, সালমার ভাড়া বাসায় মাদক কারবার ও অনৈতিক কাজ চালাচ্ছিলেন তিনি। বিষয়টি টের পেয়ে 1 মাসের মধ্যে বাড়ি ছাড়ার নির্দেশ দেন সালমা। পাওনা ছিল 5 মাসের ভাড়াও। বিষয়গুলো নিয়ে সালমার উপর ক্ষুব্ধ ছিলেন মাবিয়া। এসব কারণেই খুন হন সালমা। তাদের মধ্যে ভয়ের সৃষ্টি শুরু হয়, পাশাপাশি তারা ওই বাসায় নেশা করতো, আর 5 মাসের ভাড়াও বাকি ছিল। এগুলো নিয়ে তাদের মধ্যে একটা পূর্ব শত্রুতার জের তৈরি হয়, আর এই জেরের ফলে তাকে প্রাণটা হত্যার ঘটনায় পরিবারটি যখন শোকস্তব্ধ, তখন ছেলেকেই হত্যাকারী হিসেবে র্যাবের উপস্থাপনে বিপর্যস্ত স্বজনরা। র্যাব তারা আমাকে জানাজার পরে রাতে আমাকে আমার ছেলেকে নিয়ে যায়। ওখানে মধ্যরাতে মানে আমি পাশে ছিলাম, অনেক টর্চারিত হয়েছে আর কি। ফ্রেমের ভেতর ঢুকে দেয় মানুষ, হয়তো যেভাবে হয়তো তার স্বীকারোক্তি করছিল জানি না। গ্রেফতারের পর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে মোসলেম। উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত ভ্যান। অন্য 2 আসামি মাবিয়া ও সুমনকে রিমান্ডে নিয়েছে পুলিশ। মেহেরুল সুজান, যমুনা নিউজ, বগুড়া। পরিবারের সঙ্গে সময় কাটাতে দেশে এসে খুন হলেন যুক্তরাজ্য প্রবাসী এক চিকিৎসক। বৃহস্পতিবার শেষ রাতে রাজধানী ধানমন্ডিতে হয় এই ঘটনা। সিসিটিভি ফুটেজ উদ্ধার হলেও এখনও কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ। জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানান কর্মকর্তারা। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় রাত 2:30টার দিকে 2 ব্যক্তি 2 পাশ দিয়ে দৌড়ে পালিয়ে যায়। এরাই ডাক্তার AKM আব্দুর রশিদের খুনের অন্যতম সন্দেহভাজন। ধানমন্ডি আচের এই সড়কের 294 নম্বর বাড়িতে স্ত্রী সহ থাকতেন ডাক্তার আব্দুর রশিদ, যিনি যুক্তরাজ্যের নাগরিক। মাত্র 10 দিন আগে ছুটি কাটাতে এসেছিলেন দেশে। স্বজন ও প্রতিবেশীরা জানান, রাতে তাহাজ্জুদের নামাজ পড়তে উঠলে দোতলার দরজা খুলে বের হন তিনি। এ সময় 3 দুর্বৃত্ত ঘরে ঢোকার চেষ্টা করলে ধস্তাধস্তির এক পর্যায়ে আব্দুর রশিদকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে হাসপাতালে নেওয়ার পর মারা যান তিনি। একটা ছাদ বারান্দা আছে, আমরা যেখানে আছি এটা ছাদের বারান্দাটা, যেটা মানে পোর্চ যেটাকে বলে, সিঁড়ি পোর্চে একটা দরজা আছে। উনি 2:30টার দিকে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ওঠার পরে যেহেতু নামাজ পড়বে এবং আলো বাতাসের জন্য দরজাটা খোলা রাখেন, উনি ভিতরে নামাজ পড়ছিলেন এবং সেই ক্ষেত্রে ওনার সাথে একটা ইনসিডেন্ট একটা হয়ে যায়। কিছু না পাওয়ার কারণে উনি হয়তো রেজিস্ট করেছিলেন। দেন আমার জেঠিমা যিনি পাশের রুমে ছিলেন, উনি অনেক চিৎকার চেঁচামেচি করছিলেন। সেটা শুনে আশেপাশের লোকেরা বিল্ডিং থেকে তারা সাউন্ড করছিল যখন, তখন সেটা দেখে তারা ভয়ে পালিয়ে যায়।
সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ কর্মকর্তারা। এ সময় বিভিন্ন বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়। প্রাথমিকভাবে এটিকে ডাকাতির চেষ্টা বলে ধারণা করছে পুলিশ। সংবাদ পাওয়ার পরে আমরা এখানে আসি। আমরা আশেপাশে যে সিসিটিভি ফুটেজ আছে সেগুলো কালেক্ট করার চেষ্টা করছি এবং আমরা বোঝার চেষ্টা করছি যে আসলে যারা ঘটনাটি ঘটিয়েছে বা যারা এর সাথে জড়িত তারা কোন দিক দিয়ে এসছে বা তাদের দহিকরণ এগুলো আমরা আইডেন্টিফাই করার ট্রাই করছি। এটা ইনভেস্টিগেশন অনগোয়িং। তো এই বিষয়ে আসলে দুঃখিত যে এখন পর্যন্ত আসলে কাউকে অ্যারেস্ট করা যায়নি, আমরা শনাক্ত করার চেষ্টা করছি। ময়নাতদন্তের জন্য আব্দুর রশিদের মরদেহ রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। বৈষম্যপূর্ণ সিদ্ধান্ত থেকে সরে এসে প্রথম পর্বের ইজতেমায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন তাবলিগ জামায়াতের সাদপন্থীরা। একই সাথে শান্তির বার্তা ছড়িয়ে দিতে মাওলানা সাদকে বাংলাদেশে আসার সুযোগ দেওয়ারও দাবি তোলা হয়। শুক্রবার সকালে কাকরাইল মসজিদে অবস্থান নিয়ে শান্তিপূর্ণভাবে জুমার নামাজ আদায় করেন তারা। রীতি অনুযায়ী 2 সপ্তাহের জন্য কাকরাইল মসজিদে অবস্থান করবেন তাবলিগ জামাতে মাওলানা সাদের অনুসারীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী ভোর থেকেই কাকরাইল মসজিদে আসতে শুরু করেন দেশের বিভিন্ন প্রান্তের মুসল্লিগণ। মাওলানা জুবায়েরপন্থীদের হুমকি থাকলেও সকাল 8টার দিকে শান্তিপূর্ণভাবেই কাকরাইল মসজিদে অবস্থান নেন সাদপন্থী আলেমগণ। লোক সমাগম বেশি হওয়ায় এক পর্যায়ে মূল সড়কেও অবস্থান নেন তারা। আশেপাশের এলাকাতেও ছিল জনস্রোত। আমরা আলহামদুলিল্লাহ সুস্থভাবে সুন্দরভাবে সকলেই কাকরাইলে ঢুকছি। পরিবেশ দেখতেছেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর পরিবেশ, কোনো সমস্যা নাই। প্রথম দফা ইজতেমা এবং ইনশাআল্লাহ হযরত মাওলানা সাদ সাহেব বাংলাদেশে ইজতেমা আসতেই হবে। দেশের বাইরের অসংখ্য উলামায়ে কেরাম দেশে আসতেছে, নাস্তিকরা আসতেছে, অনেক কনসার্ট হয় দেশের বাইরের যারা ইসলাম বিরোধী কথা বলে তাদেরকে আসতে দেওয়ার সুযোগ হইতেছে, অথচ ওনাকে দেশে আসতে দেওয়া হয় না। এক ইজতেমা করি একসাথে হয়ে যায়, তাহলে 45 কোটি শুধু নামাজি তারাও তবলিগ করবে, 150 কোটি বেনামাজি ইনশাল্লাহ ওনারাও মসজিদে আসবে এবং 600 কোটি কাফের বেদিন তারাও ইনশাল্লাহ দলে 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 ইসলামের ছায়াতলে আসবে। কোনো নির্দিষ্ট গোষ্ঠীর উদ্দেশ্য বাস্তবায়ন নয়, বরং সকলকে সমান চোখে দেখতে সরকারের প্রতি দাবি জানান তারা। জুমার দিন হওয়ায় আগেভাগেই মসজিদের পাশাপাশি মূল সড়কে নামাজ আদায় করে নেন সাদপন্থীরা। পরে নিজেদের দাবি দেওয়া প্রধান উপদেষ্টার দপ্তরে লিখিতভাবে তুলে ধরেন তাবলিগের এই অংশের নেতারা। এ জায়গায় কিন্তু আসছে মাত্র শুধু বয়স্ক যারা তারা, আমাদের কিন্তু তাবলিগের স্টুডেন্ট আছে তাদেরকে এই জায়গায় আমরা আনি নাই, নজওয়ান আছে তাদেরকে আমরা আনি নাই, আমাদের মহিলা সেকশন আছে তাদেরকেও আমরা আনি না, আমাদের মহিলা সেকশন দোতলায় থাকে কিন্তু এই জায়গায় আমরা আনি নাই। আমাদের আরও অনেক বড় বড় মজমা হতে পারতো, কিন্তু এটাকে আনছি শুধু এই জন্য যে এই জায়গায় আমাদেরকে ঢুকতে দিবে না, একটা হুমকি দিয়েছিল, ওইটাকে যেন করা হয়। আর এই দাবিটা জানালাম যেন আমাদের আমির সাহেবকে আগামী বিশ্ব ইজতেমাতে প্রথম পর্বে আমরা আনতে পারি, এই একটা দাবি নিয়ে আমরা আসছি। দুপুর 1:30টার পর মূল সড়ক থেকে নিজেদের অবস্থান সরিয়ে নেন সাদপন্থীরা। কিছু শঙ্কা থাকলেও শান্তিপূর্ণভাবেই শেষ হয় অবস্থান কর্মসূচি। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগের বিচার হওয়ার আগে দলের নেতাকর্মীদের রাজনীতি করতে দেয়া যাবে না, এই মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। শুক্রবার বিকেলে রাজধানীর উত্তরায় এক সমাবেশে তিনি কথা বলেন। আরেক সমাবেশে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি বলেছেন, বিদেশি শক্তিকে ভুল বুঝিয়ে আবারও ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ। নাগরিক ঐক্যের গণসমাবেশ দলের উত্তরা ইউনিটের এই আয়োজনে অংশ নেন দলের সভাপতি মাহমুদুর রহমান মান্না সহ সিনিয়র নেতারা। প্রধান অতিথির বক্তব্যে বলেন, ক্ষমতায় টিকে থাকার জন্য হাজারেরও বেশি মানুষকে গুলি করে মেরেছেন শেখ হাসিনা। নিরীহ ছাত্র জনতাকে হত্যার দায়ে দল হিসেবে আওয়ামী লীগের বিচার হওয়া উচিত। দখলদারিত্বের রাজনীতি নয়, ঘুষ দুর্নীতির রাজনীতি নয়, লুটপাটের রাজনীতি নয়। যারা গত 15 বছর ধরে নিরলস এই দেশকে লুট করেছেন, বাংলাদেশের টাকা নিয়ে বিদেশের মাটিতে পাচার করেছেন, ওদের বিচার হতে হবে। মান্না বলেন, জুলাই অভ্যুত্থানের পর দেশের মানুষ নতুন বাংলাদেশ গড়তে চায়। অন্তর্বর্তী সরকার দ্রুত সংস্কার শেষে যৌক্তিক সময়ে নির্বাচন দিবে, এমনটাই তার আশাবাদ। আমাদের লক্ষ্য হচ্ছে সেই রকম দল থাকতে হবে, মানুষের কাছে বলতে হবে, মানুষই শেষ পর্যন্ত তাদের সিদ্ধান্ত নেবে। জনগণের উপরে কোনো শক্তি নাই,
যত বড় দল হোক, যত মাস্তানদের দল হোক, যত টাকাওয়ালাদের দল হোক, যদি জনগণ বলে আমি তোমার দলকে ভোট দেব না, তাহলে সেই দল কোনো শক্তিশালী দল হতে পারে না। অন্যদিকে মুসলিম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী স্মরণে ছিল গণসংহতি আন্দোলনের সমাবেশ। দলের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেন, কোনো ফ্যাসিবাদকে আর মানবে না দেশবাসী। কখনো যাতে ফ্যাসিস্টরা ফিরে আসতে না পারে তার জন্য নতুন রাজনৈতিক বন্দোবস্তের উপর গুরুত্ব আরোপ করেন তিনি। এখন ভারতের পায়ে ধরেছেন, এই দেশের মানুষকে হত্যা করে ক্ষান্ত হন নাই। এখন এই দেশের বিরুদ্ধে, আমাদের সার্বভৌমত্বের বিরুদ্ধে আজকে ষড়যন্ত্র শুরু করেছেন। এ সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অন্তর্বর্তী সরকারের দুর্বলতার সমালোচনা করেন জুনায়েদ সাকি। দ্রব্যমূল্য কমাতে দ্রুত ব্যবস্থা নেওয়া সহ আগামী নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি তোলা হয় সমাবেশে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। সংখ্যানুপাতিক পদ্ধতিতে আগামী সংসদ নির্বাচন করার দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বলেন, প্রতিটি দল প্রাপ্ত ভোট অনুযায়ী সংসদে আসন পাবে। শুক্রবার বিকেলে রাজধানীর লালবাগে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। আওয়ামী লীগের দোসররা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে অভিযোগ জানিয়ে তিনি বলেন, তাদের বিচার নিষিদ্ধ করতে হবে। ৫ আগস্টে দল মত নির্বিশেষে যে গণ ঐক্য গঠন হয়েছিল তাতে ফাটল ধরতে শুরু করেছে বলেও মন্তব্য তার। নূর বলেন, উপদেষ্টা পরিষদের নতুন উপদেষ্টা নিয়োগ নিয়ে সমালোচনা হচ্ছে। এসব বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানান তিনি। দাবি জানান প্রত্যেক শহীদ পরিবারকে ১ কোটি টাকা করে অনুদান দেওয়ার। সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতিতে আমরা আগামীর সংসদ নির্বাচন করতে পারি, অর্থাৎ যেই দল যত সংখ্যক ভোট পাবে সেই দলের তত প্রতিনিধি সংসদে থাকবে। ধরেন বাংলাদেশ জামায়াত ইসলামী, তারা যদি 10% ভোট পায় সারা দেশ মিলিয়ে, তাদের 30 জন এমপি থাকবে পার্লামেন্টে। নারায়ণগঞ্জের শিল্পপতি জসিম উদ্দিন মাসুমকে হত্যার ঘটনায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে ঘাতক রুমা আক্তার ও তার সহযোগী রোকসানা ওরফে রুকু। শুক্রবার নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালতে জবানবন্দি দেয় তারা। পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা স্বীকারোক্তি দিতে চাইলে তাদের আদালতে নেওয়া হয়। রুমা আক্তারের সাথে পরকীয়ার জেরে গত ১০ নভেম্বর মাসুমকে হত্যা করেছে গ্রেফতারকৃতরা। ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করার পর চাপাতি দিয়ে কেটে টুকরো টুকরো করা হয় তাকে। খোঁজ না মেলায় সেদিনই থানায় জিডি করে শিল্পপতি মাসুমের ছেলে। পরে ১৩ নভেম্বর দুপুরে রূপগঞ্জে একটি লেকের পাশ থেকে তার মরদেহর ৭টি টুকরো উদ্ধার করে পুলিশ। পরিচয় শনাক্তের পর সেদিন রাতেই গ্রেফতার হয় রুমা ও তার বান্ধবী রুকু। রংপুরে কবরস্থানে মাটি বিক্রির প্রতিবাদ করায় শিক্ষার্থী ও এলাকাবাসীর নামে মামলা করেছে অভিযুক্ত বিক্রেতা। সেই মামলার প্রতিবাদে বদরগঞ্জ থানা ঘেরাও করেছে শিক্ষার্থীরা। শুক্রবার রাতে থানার সামনে জড়ো হয় শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, বদরগঞ্জের গোপীনাথপুর ইউনিয়নে ৮৭ একর ওয়াকফকৃত জমির উপর ১০০ বছরের পুরানো কবরস্থানের মাটি কেটে বিক্রি করা হচ্ছে। এর সাথে জড়িত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টুটুল চৌধুরীর সহযোগী আমিনুর রহমান সাজু। বিগত সরকারের আমল থেকে এই কাজ চলে আসছিল। ৫ আগস্টের পরও তা অব্যাহত থাকায় প্রতিবাদ জানাতে শুরু করে ছাত্র জনতা ও স্থানীয়রা। এই ঘটনায় প্রতিবাদকারীদের বিরুদ্ধে মামলা করে অভিযুক্তরা। মামলা প্রত্যাহার না হওয়া পর্যন্ত থানা প্রাঙ্গণে অবস্থান করার ঘোষণা দেয় আন্দোলনকারীরা। তবে মামলা হলেও তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। উভচর জীবন কাটছে ভবদহ অঞ্চলের মানুষের। ৪ লাখের বেশি মানুষ 2 মাস ধরে পানিবন্দী। আগস্ট থেকে অক্টোবর 3 মাসের বৃষ্টিতে জলমগ্ন এই অঞ্চল। অনেক পরিবার ঠাঁই নিয়েছে সড়কের উপর বা আশ্রয় কেন্দ্রে। অভিযোগ, প্রকল্পের নামে হাজার কোটি টাকা লুটপাটের কারণে তাদের এই দুর্দশা। বাড়ির উঠান, রান্নাঘর কিংবা গোয়াল ঘর, সবখানে 1 হাঁটু পানি। দুর্গন্ধযুক্ত নোংরা জল সরছে না মাসের পর মাস। এর মাঝেই দুর্বিষহ জীবন মনিরামপুরের ডাঙ্গা মশিয়াহাট্টি গ্রামের স্মৃতিধর ও তার পরিবারের। আমাকে থাকতে অনেক সমস্যা আছে, অনেক কষ্ট পাচ্ছি আমরা। রান্না করে খেতে গেলেও কষ্ট আছে।
যশোরের দুঃখখ্যাত ভবদাহ অঞ্চলের 4 লাখের বেশি মানুষ এখনও জলমগ্ন। ক্ষেতের ফসল, ঘেরের মাছ সবই নষ্ট হয়েছে পানিতে। কেশবপুর, মনিরামপুর, অভয়নগরের শতাধিক গ্রামের অনেক বাসিন্দা ঠাঁই নিয়েছেন সড়কের ধারে, স্কুল বা আশ্রয়কেন্দ্রে। এবং প্রতি বছর ধরেন আমাদের এই রাস্তায় উঠে আসতে হয়, আর আমাদের অবস্থা খুবই দুর্বিষহ আর কি। ল্যাট্রিন নাই, কোথায় যাবে? বাইরে কি যাওয়া যায়? সব মহিলারা কি বাইরে যেতে পারে? যশোরের অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর এবং খুলনার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার অংশবিশেষ নিয়ে ভবদহ অঞ্চল। পলি পড়ে এই অঞ্চলের নদীগুলো নাব্য হারিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের হিসাবে 4 দশকে জলাবদ্ধতা নিরসনে প্রায় 1000 কোটি টাকা খরচ করেছে সরকার। প্রশ্ন হচ্ছে, তাহলে কেন এই সংকট? কোথায় গেল বরাদ্দের এত টাকা? কাজের নামে কিছু হয়নি, অথচ টাকাগুলো তারা মেরে নিয়ে চলে গেছে। কোনো প্রকল্পই সঠিকভাবে এখানে কাজ হয় না। সেচ প্রকল্প চলছে, এই সেচ প্রকল্পটা আমাদের নদী মেরেছে। আপন ভট্টাচার্য এবং তার কিছু সাঙ্গভাঙ্গ মিলে, তার আপন ভাইপো, ছেলে এবং ভাগ্নে, ইনারা সবাই আছে এই লুটপাটের মহারাজ। আমরা চাচ্ছি এই কবির বিন আনোয়ার এবং সেই সময় রাজনৈতিক নেতা স্বপন ভট্টাচার্য এবং পানি উন্নয়ন বোর্ড এবং পানি কমিটি সহ এই দুর্নীতিবাজদের বিচার আওতায় নিতে হবে। ভবদহের সমস্যা স্থায়ী সমাধানের আশ্বাস দিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা। প্রথম কথা হচ্ছে, আমি সেই ব্যবস্থাই নিব যেটা এখানকার মানুষেরা চায়। এত প্রকল্প এতবার হলে বারবার এই সমস্যা কেন ফেরত আসে? এইটা নেওয়ার, যখন আমি পুরো জিনিসটা একটা বিশ্লেষণ করতে পারবো, যারা দায়ী তাদের বিরুদ্ধে অবশ্যই, যদি কেউ দোষী সাব্যস্ত হয়, ব্যবস্থা নিব। আর আশ্বাস কিংবা ত্রাণ নয়, দ্রুত জলাবদ্ধতার স্থায়ী সমাধান দেখতে চান ভবদহ পাড়ের বাসিন্দারা। আমিন বাবু, যমুনা নিউজ। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গাজীপুরে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে মহানগর বিএনপি। দুপুর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। রাজবাড়ী মাঠ থেকে অপারেশন এলাকার আশপাশের এলাকার অবস্থান নেয় তারা। শোভাযাত্রার আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, দেশের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দিতে তারেক রহমানের নেতৃত্বে প্রস্তুত আছে বিএনপি। জাতীয় ঐক্যের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাসন মিত্র থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ছায়ানটে অনুষ্ঠিত হয়ে গেল শ্রোতার আসর। শুক্রবার সন্ধ্যা 6:30টার দিকে ছায়ানটের সংস্কৃতি ভবনের রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলন কেন্দ্রে শুরু হয় এই অনুষ্ঠানটি। আসরে শিল্পীরা পরিবেশন করেন শুদ্ধ সঙ্গীত। শিল্পী ছিলেন সুদীপ্ত শেখর দে, পূজা ঘোষ, প্রিয়ন্ত দেব এবং সৌনক দেবনাথ রিক। অনুষ্ঠানটি সকল শ্রোতার জন্য ছিল উন্মুক্ত। গানের মাধ্যমে বাঙালিকে তার ঐতিহ্য স্মরণ করে দিতেই এই ঘরোয়া আয়োজন। সেখানে উচ্চাঙ্গ সঙ্গীত, সেতার সহ নানা বাদ্যযন্ত্র আর শিল্পীর সুরের মায়াবী পরিবেশ তৈরি হয়। প্রতিষ্ঠার পর থেকেই মূলত বাঙালি ঐতিহ্যকে ধরে রাখতে এই আয়োজন করে আসছে ছায়ানট। প্লেয়ার্স ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হলো আর্ট ও ফটোগ্রাফি এক্সিবিশন। শুক্রবার বিকেলে যমুনা ফিউচার পার্কে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন গায়ক ও অস্কার মনোনীত সিনেমা বলির অভিনেতা অ্যাঞ্জেল নূর। এটি ক্লাবের প্রথম আর্ট ও ফটোগ্রাফি এক্সিবিশন অনুষ্ঠান। আয়োজনে মোবাইল ফটোগ্রাফি, DSLR ফটোগ্রাফি সহ মোট 8টি সেগমেন্ট জায়গা পায়। এছাড়া আরও 2টি লাইভ সেগমেন্ট অনুষ্ঠিত হয়। প্রতিটি সেগমেন্ট থেকে 3 জনকে বিজয়ী ঘোষণা করা হয়। অনুষ্ঠান শেষে কনসার্টের আয়োজন করা হয়। অযত্নে অবহেলায় ভগ্নদশা জাপানের রাষ্ট্রীয় অর্থায়নে নির্মিত বহির্বিশ্বের প্রথম শহীদ মিনার। উদ্বোধনের 1.5 দশক পেরিয়ে গেলেও নেই দেখভাল করার মতো কোনো কর্তৃপক্ষ। রাজনৈতিক প্রতিহিংসার কারণে নামফলকহীন ভাষা আন্দোলনের একমাত্র স্মৃতিস্তম্ভটি। প্রতিনিয়ত ঘটছে শহীদ মিনার অবমাননা, বৃথা 72 শহীদদের রক্ত। 2005 সালে রাষ্ট্রীয় অর্থায়নে টোকিওর নিশিগুচি পার্কে নির্মিত হয় বহির্বিশ্বের প্রথম শহীদ মিনার, যার উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। কিন্তু সময়ের পরিক্রমায় সেই নামটি যেন কাল হয়ে দাঁড়ায় ভাষা আন্দোলনের একমাত্র স্মৃতিস্তম্ভটির জন্য।
2018 সালে সংস্কার কাজের জন্য 2 বছরের জন্য বন্ধ রাখা হয় পার্কটি। প্রকল্প বাস্তবায়নে অস্থায়ীভাবে সরানো হয় শহীদ মিনারটি, ভেঙে ফেলা হয় স্মৃতিস্তম্ভটির নাম ফলকও, যাতে ছিল ভাষা আন্দোলনের সংক্ষিপ্ত ইতিহাস ও ভিত্তিপ্রস্তর স্থাপনকারী খালেদা জিয়ার নাম। সংস্কার শেষে 2021 সালে মিনারটি প্রতিস্থাপন হয় ঠিকই, কিন্তু বিপত্তি বাধে নাম ফলক লাগাতে গেলে। ফলকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাম থাকায় আওয়ামী লীগ সরকারের আমলে তা পুনঃস্থাপনে শুরু হয় নানা টালবাহানা। অনাগ্রহ এবং অসহযোগিতার অভিযোগ ওঠে বাংলাদেশ দূতাবাসের বিরুদ্ধে। ফলাফল অযত্ন অবহেলায় দীর্ঘদিন ধরে নাম ফলকহীন বিদেশের মাটিতে সরকারি অর্থায়নে নির্মিত প্রথম শহীদ মিনারটি। নাম ফলকের বিষয়েও আমরা অবগত আছি। টোকিওর তোশিমা সিটি কর্তৃপক্ষের সাথে আমাদের যোগাযোগ রয়েছে। এ বিষয়ে আমরা যথাযথ ব্যবস্থা নিতে পারব বলে আশা করছি। শহীদ মিনারটির বেহাল আর জরাজীর্ণ দশার জন্য প্রতিহিংসার রাজনীতিকেই দুষছেন সংশ্লিষ্টরা। বলছেন ভিত্তিপ্রস্তর না থাকায় প্রতিনিয়তই ঘটছে শহীদ মিনার অবমাননার মতো ঘটনা। বৃথা যাচ্ছে 52 আন্দোলনে প্রাণ দেয়া শহীদদের রক্ত। বেগম খালেদা যে মাঠে এসে এটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, যে কারণে ওনার নাম এই ফলকে উল্লেখ ছিল, এবং সেই কারণেই সম্ভবত এটি দীর্ঘদিন আমরা এটির অনুরোধ জানালেও শেষ পর্যন্ত এই ফলকটি আসেনি, এবং আপনারা দেখতে পাচ্ছেন এখনও ফলকটি নেই। সরকারের চাটুরিতা করে এবং খালেদা জিয়ার নাম মুছে ফেলার জন্য অত্যন্ত গোপনীয়তার সাথে দূতাবাসকে ব্যবহার করে ফলকটি ভেঙে ফেলার পরামর্শ দেন, এবং রাষ্ট্রদূতের একক সিদ্ধান্তে ফলক ভাঙার পরিকল্পনা বাস্তবায়িত হয়। দ্রুত নাম ফলকটি প্রতিস্থাপন করে শহীদদের রক্তের মর্যাদা রক্ষার দাবি সংশ্লিষ্টদের। আমি অবিলম্বে দাবি করি এখানে যেন পূর্ণ মর্যাদা নিয়ে এখানে তার পরিচিতি লিপিবদ্ধ থাকে এবং প্রত্যেকটা ইতিহাস আগের মতো যেন এখানে থাকে। এটাই আমার দাবি। এটার জন্যে আমরা প্রয়োজনে আরও যদি কিছু করতে হয় আমরা করব, তারপর এটা আমরা চাচ্ছি। এখন আমাদের এখানে এটা খুবই দরকার, এবং পরবর্তীতে যে সরকারি আসুক, যিনি আসেন, এটারে যাতে নষ্ট না করেন বা না ভাঙেন, এটাই আমাদের দাবি। পর্যটন কেন্দ্র হিসাবে প্রবাসীদের কাছে বিশেষভাবে সমাদৃত পার্কটি। অনিক রহমান, যমুনা নিউজ। মালয়েশিয়া আটক হয়েছেন 40 বাংলাদেশি সহ 51 অভিবাসী। অবৈধ অভিবাসনের অভিযোগে বৃহস্পতিবার তাদের আটক করে দেশটির ইমিগ্রেশন পুলিশ। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাতে সিঙ্গামবুট নামক এলাকার একটি আবাসিক ভবনে অভিযান চালায় ইমিগ্রেশন পুলিশ। যাচাই করা হয় 1.5 শতাধিক অভিবাসীর কাগজপত্র। এ সময় বৈধ কাগজ এবং ওয়ার্ক পারমিট না থাকার অভিযোগে আটক করা হয় তাদের। আটককৃতদের মধ্যে বাংলাদেশি ছাড়াও রয়েছে ইন্দোনেশিয়া, নেপাল, পাকিস্তানের নাগরিকরা। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে কানাডায়ও। কুইবেক শাখা বিএনপি ও মুক্তিযোদ্ধা দলের যৌথ উদ্যোগে মন্ট্রিয়ালে করা হয় এই আয়োজন। সাইদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভার সঞ্চালনায় ছিলেন জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভার্চুয়ালি তিনি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী পরিষদের যুগ্ম সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী পরিষদের সদস্য ফয়সাল আহমেদ চৌধুরী, আরমান মিয়া, আব্দুল মান্নান ও ফারুক হাওলাদার। প্রধান আলোচক হিসেবে ছিলেন অধ্যাপক আবিদ বাহার। পর্তুগালে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। গত শনিবার বিএনপি পর্তুগাল শাখার উদ্যোগে হয় এই আয়োজন। দিবসটি উপলক্ষে লিসবনের টেস্ট অফ লিসবন রেস্টুরেন্টে হয় আলোচনা সভা। এতে পর্তুগাল বিএনপির আহ্বায়ক আবু ইউসুফ তালুকদারের সভাপতিত্বে সঞ্চালনা করেন সদস্য সচিব সাইফ আহমদ সুইট। কোরআন তেলাওয়াত করেন জামিল মিয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন মোশাররফ হোসেন সুমন। প্রধান অতিথি ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। বিশেষ অতিথি ছিলেন পর্তুগাল বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কাজল আহমদ, শেখ খালেদ আহমদ, মিনহাজ সাইফুল হক, আজমল আহমদ সহ আরও অনেকেই। বাংলাদেশ জাতীয়তাবাদী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাদের ঐক্যমতের সাথে তার নেতৃত্বেই বাংলাদেশের যে বর্তমান স্বৈরাচার মুক্ত দেশ হয়েছে। আমি যেন এই জাতীয় বিপ্লব ও সংহতি দিবসটি সরকারি ছুটি ঘোষণা করা হয় এবং 5ই আগস্টের যে ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়েছিল সেই অভ্যুত্থানকে স্বৈরাচার প্রথম দিবস হিসাবে ঘোষণা করা হোক, সেই দাবিটিও ছিল আমাদের আজকের এই অনুষ্ঠানে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ইতালিতেও।
দেশটির ভিসেন্সা শাখা বিএনপির উদ্যোগে করা হয় এই আয়োজন। ভিসেন্সার একটি হলরুমে আয়োজিত হয় আলোচনা সভার। সভাপতিত্ব করেন ভিসেন্সা বিএনপির সভাপতি মোহাম্মদ আজিজুর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ ফিরোজ খন্দকার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ভিসেন্সা বিএনপির প্রধান উপদেষ্টা এস.এম. আলমগীর হোসেন। ভার্চুয়ালি বক্তব্য রাখেন ইতালি বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম। এছাড়াও বক্তব্য রাখেন ভিসেন্সা বিএনপির সিনিয়র সহসভাপতি বেলাল হোসেন, সহসভাপতি নিজামুল হক সেলিম, জাকির হোসেন সহ আরও অনেকে। সভায় ঐতিহাসিক 7 নভেম্বরের তাৎপর্য তুলে ধরেন বক্তারা। অনুষ্ঠান শেষে বিএনপি চেয়ারপারসনের খালেদা জিয়ার সুস্থতা কামনায় করা হয় বিশেষ দোয়া ও মোনাজাত। যুক্তরাজ্যের ওল্ডহ্যামে সাংবাদিকদের সাথে ইউথ গ্লোবাল ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী 2 ডিসেম্বর পঞ্চম জয় বাংলা উৎসব ও মুক্তিযুদ্ধের সংগঠকদের সম্মাননা প্রদান অনুষ্ঠানকে সামনে রেখে আয়োজিত হয় সভাটি। ওল্ডহ্যামের স্থানীয় একটি হলে আয়োজিত মতবিনিময় সভাটিতে সঞ্চালনা করেন দুলাল মিয়া। বক্তব্য রাখেন সৈয়দ সাদেক আহমদ। আয়োজনে উপস্থিত ছিলেন শাহজাহানুর রাজা, শেখ হাফিজুর রহমান, নুরুল ইসলাম সোহাগ, লিয়াকত মিয়া ও শাহিনুর ইসলাম সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। প্রবাসী থেকে আন্তর্জাতিক অঙ্গনে মুক্তিযুদ্ধের জনমত তৈরি করা সহ সহায়তা করেছেন তাদেরকে সম্মাননা জানাতেই গত 4 বছর ধরে এই আয়োজন করে আসছে ইউথ গ্লোবাল ফাউন্ডেশন। মহান মুক্তিযুদ্ধের সময় প্রবাসী থেকে যারা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে প্রবাসীদের পক্ষ থেকে জনমত গঠনে সহায়তা করেছিলেন, অর্থ দিয়ে শ্রম দিয়ে সহায়তা করেছিলেন, তাদেরকে আমরা সম্মানিত করব আগামী 2 ডিসেম্বর। সংযুক্ত আরব আমিরাতে যাত্রা শুরু করলো আরও একটি বাংলাদেশি প্রতিষ্ঠান। দেশটির সারজা বুতিনাহ এলাকায় চালু করা হলো হেলম্যাক ট্রাভেলস LLC প্রতিষ্ঠান। বিমানের টিকিট, ভিজিট ভিসা, ওমরা প্যাকেজ সহ প্রবাসীদের নানা রকম সেবা প্রদান করবে প্রতিষ্ঠানটি। ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন স্বত্বাধিকারী জামিলুল কওম রনি। এ সময় উপস্থিত ছিলেন বিমান বাংলাদেশ, US বাংলা ও এয়ার আরাবিয়া এয়ারলাইন্স সহ বহু প্রতিনিধিরা। প্রবাসীর মাটিতে দেশীয় প্রতিষ্ঠানের বৃদ্ধির ফলে দেশের অর্থনৈতিক উন্নতির বিষয়ে সন্তোষ প্রকাশ করেন তারা। এ সময় সকল প্রবাসীদের প্রতি বৈধ পথে রেমিটেন্স পাঠানোর আহ্বান জানানো হয় বক্তাদের কাছ থেকে। আমরা হেলমার্ক ট্রাভেলসের একটি ব্রাঞ্চ আজকে এখানে শারজা বুতিনাতে ওপেন করেছি, যেটি আমাদের 7ম ব্রাঞ্চ, এবং আমরা এই পর্যন্ত বিভিন্ন এয়ারলাইন্সে GS এর অনুমোদিত হয়ে, আয়াটা অনুমোদিত হয়ে বিভিন্ন এয়ারলাইন্সের ডাইরেক্ট সার্ভিস দিয়ে থাকি। কৃষি প্রতিষ্ঠান হিসেবে হেলমার্ক ট্রাভেলস অনেকটা বিশ্বস্তার সহিত কাজ করে আসছে। এই হিসেবে বাংলাদেশিরা আসলে এখানে ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে সুন্দরভাবে কাজ করে আসছে এবং ভালো সেবা দিয়ে যাচ্ছে। রাজধানীর আজিমপুরের একটি বাসায় দিনে দুপুরে ঘটেছে রহস্যজনক এক ডাকাতির ঘটনা। ডাকাতি শেষে স্বর্ণ, নগদ টাকার সাথে নিয়ে যায় 8 মাস বয়সী দুধের শিশুকেও। এ ঘটনায় খবর ছড়িয়ে পড়লে আলোড়ন পড়ে যায় পুরো এলাকায়। শিশুটিকে উদ্ধারে একাধিক টিম কাজ করছে বলে দাবি পুলিশের। আজিমপুরের লালবাগ টাওয়ারের পাশের এই ছোট্ট গলির 3তলা ভবনের নিচতলায় 8 মাসের কন্যা শিশুকে নিয়ে থাকতেন আবু জাফর, ফারজানা আক্তার দম্পতি। পারিবারিক কলহের জের ধরে মাস 2 ধরে মেয়ে জাইফা এবং বৃদ্ধ মা বাবাকে নিয়ে একাই থাকতেন সরকারি কর্মচারী ফারজানা আক্তার। বাসার দারোয়ান এবং ফারজানার সহকর্মীরা জানিয়েছেন, সপ্তাহখানেক আগে তার সাথে পরিচয় হয় রাফা নামে এক নারীর। বৃহস্পতিবার দুপুরে ওই নারী সাবলেট হিসাবে উঠেন ফারজানার বাসায়। শুক্রবার সকালে রাফা জানায় গ্রামের বাড়ি নওগাঁ থেকে চাল নিয়ে এসেছে তার ভাই। এমন অজুহাতে সকাল 8টায় বাসায় নিয়ে যান 3 জন পুরুষকে। ঢুকেই চোখ হাত পা বেঁধে ফেলা হয় ফারজানার। লুট করেন স্বর্ণের গহনা, নগদ টাকা। যাওয়ার সময় সাথে করে নিয়ে যান শিশু জাইফাকে। বাচ্চার মাকে বলছে যে আমার চাল আসবে, বাজার টাজার আসবে, আমার কিছু লোক আসবে। তো এই বলে মানে উনি কিছুক্ষণের মধ্যেই নাকি ওনাদের লোক চলে আসছে বাজার নিয়ে প্লাস চাল নিয়ে। চাল ঢুকাইতে যে বাজার ঢুকাবে
এই সঙ্গে একসঙ্গে ওরা 3 জন পুরুষ লোক নাকি একসঙ্গে ঢুকছে। 8:59 ঢুকছেন বাসায়, 9:40 দিকে বের হয়ে আসছে, 9:24 দিকে বের হয়ে আসছে। এই যে 25 মিনিট, এই মিনিটের মধ্যে ওনাকে বাঁধছে। দেন ওনার বাসায় বোধহয় টাকা ছিল 1.5 লাখ টাকা নিছেন, ওনার গয়না যা ছিল নিছেন। লাস্টে যাওয়ার সময় মেয়েটাকে নিয়ে গেছেন। শুনছি বাচ্চা নিয়ে গেছে বাসা থেকে, এখন কিভাবে কি নিয়েছে তা তো জানি না। টাকা পয়সা, স্বর্ণ, ওর কানে যা কানের নাকফুল ওগুলো দেখলে তো নাই, ওগুলো নিয়ে নিছে। ঘটনার পরপরই তোলপাড় শুরু হয় এলাকায়। পুলিশ গিয়ে সংগ্রহ করে সিসি ক্যামেরার ফুটেজ। লালবাগ জোনের ডিসি জানিয়েছেন শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে। অপহরণ করলে তো অপহরণের একটা হলো, ধরেন সে তো তাহলে কি বলে যে মুক্তিপণ চাইতে পারতো, তাই না? অপহরণ একটা শিশু মানুষ করবে তো কোনো উদ্দেশ্যে, তাই না? এরকম কোনো কিছুতে আমাদের মানে কোনো ডাউট পাচ্ছি না আমরা। তাহলে কি উদ্দেশ্য হতে পারে? এইটা আমরা ক্লিয়ার না। এখন আমাদের আসলে ওয়েট করতে হবে ওই মহিলাটাকে যদি আমরা ধরতে পারি, এই পর্যন্ত ওয়েট করতে হবে। 16 বছরের দাম্পত্য জীবনে একটি সন্তান এই দম্পতির। ঘটনার পর শিশুর বাবা আবু জাফরকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে বিষয়টি নিয়ে কথা বলতে চান না শিশুটির মা ফারজানা আক্তার। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই ছিল যমুনা নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।